বাংলা আজ যা ভাবে ভারত তা কাল ভাবে। দীর্ঘদিন ধরে বাংলা সম্পর্কে এমনটাই একটা প্রচার রয়েছে এবং সেই অবস্থান কিন্তু কার্যত খুব একটা বদলায়নি। তাই তো এই ভোট বাজারে বাংলার দিকে নজর সমস্ত রাজনৈতিক দলগুলির, বাংলার দিকে নজর দিল্লির। আর বাংলার অবস্থান নিয়ে যদি আলোচনা করতেই হয়, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করতেই হয়, তাহলে নকশালবাড়ির আন্দোলন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি মানেই প্রতিবাদী, বাঙালি মানেই আন্দোলনকারী। আর তাই তো এই বাংলার বুকেই একটি জায়গার নাম নিয়ে শুরু হয়েছিল এক আন্দোলন। আজ তাই আমাদের হটস্পট নকশালবাড়ি। বাংলার হটস্পট ঘুরতে ঘুরতে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি দার্জিলিং লোকসভা কেন্দ্রের নকশালবাড়ির হাতিঘিসা সেবদুল্লাচোদ গ্রামে। 70-এর দশকের কথা মনে পড়ে যায় এই গ্রামে এলেই, কারণ তখন এক উত্তাল আন্দোলন। আর যে আন্দোলনে কৃষকদের অধিকারের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি কানু সান্যাল। কানু সান্যালের ঘরে এই মুহূর্তে আমরা এসেছি। 1979 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই এই ছোট্ট ঘরে, এই টিনের চাল দেওয়া এই ঘরেই তিনি থাকতেন। এই ঘর থেকে বসেই কার্যত পুরো আন্দোলনের রূপরেখা তৈরি হতো। এই ঘর সেই আন্দোলনের ইতিহাসের সাক্ষী। এই সুটকেসের মধ্যে কিন্তু নথিপত্র রাখা হতো, সেই সুটকেস আজও রাখা রয়েছে। সত্তরের দশক উত্তাল হয়ে গিয়েছিল যে আন্দোলনে, যে নকশালবাড়ির আন্দোলনে, যে আন্দোলনে ছিলেন চারু মজুমদার, যে আন্দোলনে ছিলেন জঙ্গল সাঁওতাল, যে আন্দোলনে ছিলেন কানু সান্যাল, সেই আন্দোলনে কিন্তু আরও একজন ছিলেন, তিনি শান্তি মুন্ডা। আর আজ আমরা ওনাকে পেয়ে গেছি নকশালবাড়িতে এসে। সরাসরি ওনার সাথে একবার কথা বলবো। কেমন আছেন আপনি? এখন তো না, আগের থেকে অনেকটা কিছুটা ভালো আছে। আর আগের কথা, নকশালবাড়ি আন্দোলনটা আর একদিনে হয় নাই, বহুত দিন লাগছে। সেটাই একটু আপনার থেকে জানতে চাইবো, সেই সময় ঠিক কি প্রভাব ছিল? না, সে সময় প্রভাবটা কিছুই ছিল না। সে সময় এখানে জোরদারের খুব জুলুম ছিল। হ্যাঁ, এইরকম ছিল না, এইরকম আজকে যে পরিবেশটা আছে সেরকম ছিল না। খুব মানে কঠিন অবস্থা ছিল সে সময়। হ্যাঁ, মানে জোরদারদের জুলুম ছিল। তখন কানু সান্যাল এখানে আসে। হ্যাঁ, তো এই কানুদারা যখন কথাটা বলল, আর এখানকার যে পরিস্থিতি, এখানকার যে ব্যবস্থা, এর সাথে আমরা মিলিয়ে দেখছি যে না, এর সাথে যেতে হবে। তখন আমরা কানুদার সাথেই জয়েন করলাম। এই নানা রকম আন্দোলন, নানা রকম রাস্তাঘাট, জল, কি সব অনেক আন্দোলন করেছি আমরা। তারপর লাস্টে তো নকশাল আন্দোলন হলো। নকশাল আন্দোলন করতে তো অনেক সময় লাগেছে। হ্যাঁ, গ্রামে গ্রামে আমাদের যুবদের, মেয়েদের, বয়স্ক মহিলাদের, এদেরকে আমরা সংগঠন করতাম। ভিডিও ঘেরাও, একদিন তো সারা দিন সারা রাত ভিডিওকে ঘেরাও করেছি নকশালবাড়িতে। তখন বয়স কত? শিলিগুড়িতে। তখন বয়স কত ছিল? তখন আমার কত হবে, 13-14। নিজের 15 দিনের সন্তানকে সঙ্গে নিয়ে নকশালবাড়ির সেদিনে সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই শান্তি মুন্ডা। এখানকার মানুষজনের প্রতি সেই নকশাল আন্দোলনের প্রভাব কি এখনো রয়েছে?
আচ্ছা, নকশাল আন্দোলনের প্রভাব এখনো কি এই গ্রামে রয়েছে? হ্যাঁ, গ্রামে চলতেছে তো নকশাল আন্দোলন, এখনো আছে পার্টি অফিস। সাধারণ মানুষরা কতটা এখনো পর্যন্ত এই সাধারণ মানুষ আন্দোলনে যেগুলো আছে পুরোনো ওগুলোই আছে, নতুন মানুষ তো দেখা যায় না, মানে যেগুলো পুরোনো ওগুলোই আছে। এখনকার নেতা নেত্রীর মধ্যে এরকম মনে হয়, মানে এরকম মানে হয় না, এরকম মানে অন্য টাইপের হয়ে গেছে মানে একটু। এই সংগ্রামে আমার মা বাবারাও ছিল, তখন আমরা ছোট ছোট ছিলাম। যারা আজকে ভোটের রাজনীতি করছে তারা সাম্প্রদায়িক সৃষ্টি করছে এবং সাম্প্রদায়িক নিয়ে চলছে। একমাত্র সাম্প্রদায়িকের ওই বিরুদ্ধে লড়তে গেলে কমিউনিস্টের আন্দোলন ছাড়া হয় না। মানব জাতি আমরা একটাই জাতি। কি মনে হয় যে এখনো কি এই গ্রামে সেই প্রভাব রয়েছে? হ্যাঁ, এখনও তো জায়গায় জায়গায় প্রভাব আছে। হ্যাঁ, জায়গায় জায়গায় প্রভাব আছে, তবে নিজের ভোটের ব্যাপারে অন্য একটা রাজনীতি, আর আমরা ওই গ্রামের মানুষ একটু করে মিলি খাই। হ্যাঁ, আমরা অত কিছু জানি না। গ্রাম ভোলেনি সেই আন্দোলনের প্রত্যেকটি মুহূর্ত, সেই আন্দোলনের প্রত্যেকটি কথা গ্রামবাসীরা প্রত্যেকেই কিন্তু মনে রেখেছেন। তবে তরুণ প্রজন্মরা তারা কি মনে রেখেছেন? একজন রয়েছে সঙ্গে, একবার জিজ্ঞাসা করব, নকশাল আন্দোলন সম্পর্কে তুমি জানো? হ্যাঁ, এই গ্রামে হয়েছিল, ইতিহাসে পড়েছো? ইতিহাসে পড়েছি। সালটা 1967, 25শে মে। নকশালবাড়ির এই গ্রামে, যেখানে দেখুন শহীদ বেদি রয়েছে, এখানেই কিন্তু বিদ্রোহ শুরু হয়। যখন একটি নির্দিষ্ট জমিতে ফসলের অধিকার দাবি করায় এক গ্রামবাসীর উপর পুলিশ গুলি চালায় এবং গুলি বর্ষণে 2 শিশু সহ 9 মারা যান। বেনগাই জোট প্রাথমিক বিদ্যালয়ে সেই স্মারক স্তম্ভ তৈরি করা হয়েছে, যেখানে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের নাম রয়েছে। যদি একটু নজর দেন, দেখুন শুরুতেই কিন্তু রয়েছে মহিলাদের নাম। সত্তরের দশক একটি আন্দোলন, নকশালবাড়ি আন্দোলন, যে আন্দোলন কার্যত গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল এক আদর্শের লড়াই। সেই লড়াই, সেই ইতিহাস, সেই আন্দোলনের কথা বারবার মনে পড়ে যখন ভোট আসে। সেই আন্দোলনের অন্যতম মুখ কালু সান্যাল, অন্যতম মুখ চারু মজুমদার, অন্যতম মুখ জঙ্গল সাঁওতাল। এই মুহূর্তে আমি রয়েছি চারু মজুমদারের বাড়িতে, ওনার পুত্রের সঙ্গে কথা বলবো। সামগ্রিকভাবে বলতে গেলে গোটা পৃথিবীতে তো দুটো দর্শনই আছে, একটা পুঁজিবাদ, একটা সমাজতন্ত্র বা বামপন্থা যাকে সাধারণভাবে বলা হয়। সুতরাং এখনও পৃথিবী এমন কোনো পথ দেখাতে পারেনি যা ইন মিডওয়ে একটা কিছু বেরিয়ে যাবে, যা ক্যাপিটালিজম থেকে খারাপ এবং সমাজতন্ত্র থেকে অতটা ভালো না হলেও কিছুটা ভালো, এরকম কোনো মধ্যপন্থা এখনও নেই। সুতরাং যত বেশি দাঁতনখ বেরিয়ে যাবে পুঁজিবাদের এবং সাম্রাজ্যবাদের সঙ্গে তার আঁতাত থাকে, এবং আজকে এই পুঁজিবাদের একটা ভয়ানক রূপ ভারতবর্ষে ফ্যাসিবাদের মধ্যে দিয়ে আসছে, বিজেপি আরএসএসের মধ্যে দিয়ে এসেছে। সুতরাং সেখান থেকে তো আরও বেশি বেশি করে বামপন্থাই রেলেভেন্ট হয়ে দাঁড়াবে এবং দাঁড়াচ্ছেও। একটা প্রশ্ন তো সবার মনে জাগে, মানে কোন পরিস্থিতিতে কালু সান্যালকে আত্মহত্যা করতে হলো? আর তার একটা ছিল যে তার একটা আত্মনিয়ন্ত্রণের একটা ভয়ঙ্কর রকম আগ্রহ ছিল যে তিনি কারোর উপর নির্ভরশীল হবেন না। আসলে যেটা হয়ে গিয়েছিল শেষের দিকে সেটা হচ্ছে তার শারীরিক অবস্থাটা এমন ছিল যে তিনি নিজের কাজটা নিজে করতে পারবেন না, কিন্তু কখনোই তিনি মেনে নিতে পারতেন না অন্য কেউ আমার সেবা করবে। তিনি নিজেই নদীতে গিয়ে স্নান করতেন, নিজেই রান্না করতেন, সেইগুলি সব কিছুই তিনি একা হাতে করতেন। সেই যে তার স্বনিয়ন্ত্রণের যে ভূমিকাটা সারা জীবন ধরে ছিল, সেটা যখন নষ্ট হলো আস্তে, এবং তার সংগঠনটা ক্ষেত্রেও তিনি যতটা স্বপ্ন দেখেছিলেন সেটা করতে পারলেন না। তার বয়সের ভারে হোক বা পরিবর্তিত পরিস্থিতির মূল্যায়নের ক্ষেত্রে কিছু হয়তো ত্রুটি থেকে যাবে, কিন্তু সার্বিকভাবে যেটা হয়েছে সেটা, সে আত্মহত্যাটা আসলে তার মৃত্যু, সেটাকে খুব বড় করে দেখে তো কোনো লাভ নেই। এই যে চারু মজুমদারের আন্দোলন, কালু সান্যালের আন্দোলন, শুধু কি ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ থাকবে নাকি নতুন করে প্রভাব ফেলবে? মানে নতুন করে প্রভাব কি ফেলছে আদৌ? বামপন্থা অপ্রতিরোধ্য, এবং সেটা এই জন্যই
যে তার যে লজিক্যালিটি, অর্থাৎ এই যে অত্যাচার যত বাড়বে, শোষণ যত বাড়বে, বামপন্থাও তার গ্রহণযোগ্যতা সেটা আরও দ্রুত সেটা বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাবে। স্বাধীন ভারতের রাজনৈতিক লড়াইয়ের ইতিহাসকেই বদলে দিয়েছে যে লড়াই, সেই লড়াইয়ের ধাত্রীভূমি এই নকশালবাড়ি। বেশ কিছু কমিউনিস্ট নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের যে কেন্দ্রবিন্দু গড়ে ওঠে তা প্রাথমিকভাবে উত্তর পূর্ব ভারত এবং পরবর্তীকালে ভারতের বিভিন্ন অঞ্চলে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।